ভারত বাংলাদেশ সীমান্ত এখন এক নতুন উদ্বেগের কেন্দ্রবিন্দু। গত কয়েক মাস ধরে ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক মানুষ পুশিন করার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ভারতের দাবি তারা শুধু অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে, কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। এই পুশিন হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই ভারতীয় বাংলাভাষী মুসলিম নাগরিক। এই ঘটনা শুধু একটি মানবিক সংকট নয়, বরং এর পেছনে রয়েছে এক গভীর ভূরাজনৈতিক কৌশল এবং এর প্রভাব পড়ছে দুই দেশের সম্পর্কে। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন ৩০০রও বেশি বিদেশি মুসলিমকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে এবং এই অভিযান আরও চলবে। এই ধরনের ঘোষণা থেকে বোঝা যায় এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত প্রক্রিয়া। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় অব্যাহত প্রতিবাদ জানাচ্ছে এবং পুশিন বন্ধের দাবি জানাচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে লোকজনকে ঠেলে দেওয়ার ক্ষেত্রে ভারতের কর্মকাণ্ড যথাযথ চ্যানেলে পরিচালিত হচ্ছে না। এটি একটি অন্যায় পদ্ধতি। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, বিএসএফ বাংলাদেশের সীমান্তের দুর্গম এলাকাগুলোর সুযোগ নিচ্ছে। বিজিবি এরই মধ্যে ২৬টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করে সেখানে টহল জোরদার করেছে এবং স্থানীয়দের এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করেছে। বাংলাদেশ সরকার এখন হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী গত ১ জুন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে অবৈধ বাংলাদেশিদের পুশব্যাক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে সেই অনুযায়ী কাজ চলছে। ভারত আগেও বিচ্ছিন্নভাবে পুশিন কার্যক্রম চালিয়েছে। ২০০৩ সালের জানুয়ারিতে লালমনিরহাট সীমান্তে ২০০রও বেশি মানুষকে পুশিন করার চেষ্টা করা হয়েছিল। তখন ঢাকার অনমনীয় অবস্থানের কারণে সীমান্তের শূন্য রেখায় তাদের থাকতে হয়েছিল প্রায় ২ মাস। এরপর তখনকার পররাষ্ট্রমন্ত্রী এ নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য দিল্লি গিয়েছিলেন। দিল্লির সঙ্গে আলোচনার ঠিক আগেই দেখা যায় সীমান্তের শূন্য রেখায় প্রায় ২ মাস ধরে থাকা লোকজন আর নেই। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এখন এটি নিয়মিত এবং সুপরিকল্পিত কৌশলেই করা হচ্ছে এবং অতীতের মতো দ্রুত পুশব্যাকও হচ্ছে না। স্বাভাবিকভাবে এই ঘটনা বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে, বিশেষ করে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যেমন জামায়াতে ইসলামী ও এনসিপি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারতের এই পুশিন কার্যক্রমের বিরুদ্ধে সেদেশের অভ্যন্তরেও তীব্র সমালোচনা হচ্ছে। বুকারজয়ী লেখিকা অরুন্ধতী রায় একে সরাসরি নাৎসি জার্মানির নুরেমবার্গ আইনের সঙ্গে তুলনা করে বলেছেন, এটি মোদী সরকারের রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রহীনতা তৈরির প্রকল্প, যার মাধ্যমে ঘৃণা ও বৈষম্য ছড়ানো হচ্ছে। সমাজবিজ্ঞানী অশেষ নন্দী, ইতিহাসবিদ রমিলা থাপার, অধিকার কর্মী হর্ষ মান্দার এবং পশ্চিমবঙ্গের মানবাধিকার কর্মী কিরিট রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিরা মনে করেন এ ঘটনা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের পরিপন্থী। তারা সতর্ক করেছেন, ধর্ম দেখে নাগরিক নির্ধারণের প্রক্রিয়া সমাজের অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকেও অস্তিত্বহীনতার মুখে ঠেলে দেবে। সমাজবিজ্ঞানী নন্দিনী সুন্দর মন্তব্য করেছেন, একবার যদি রাষ্ট্র ধর্ম দেখে নাগরিক নির্ধারণ করতে শুরু করে, তাহলে একে একে দলিত, আদিবাসী, নারী, দলহীন গরিব সবাই সে নথির ফাঁদে পড়ে অস্তিত্বহীন হয়ে পড়বে। সম্প্রতি ভারতের বিশিষ্ট নাগরিকদের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এনআরসি ও সিএএ কার্যক্রম ভারতের আত্মার বিরুদ্ধাচরণ। এই আইনের মাধ্যমে শুধু ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের প্রশ্ন নির্ধারণ করা হচ্ছে, যা সংবিধানের মৌলিক কাঠামোর বিরোধী। বাংলাদেশের সীমান্তে ভারতের এই পুশিন ঘটনা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। বিবিসি, আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘ এই জোরপূর্বক পুশিনকে অমানবিক আখ্যা দিয়েছে এবং অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল ভারত ও বাংলাদেশকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে। প্রশ্ন হল, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ আইন ভেঙেও ভারত কেন এবং কিভাবে এই বিতর্কিত পুশিন স্ট্র্যাটেজি লাগাতার চালিয়ে যাচ্ছে? এটি শুধু ভারত বাংলাদেশের সীমান্তের ঘটনা নয়, বরং দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য এক বড় চ্যালেঞ্জ। এর দ্রুত ও কার্যকর সমাধান না হলে আঞ্চলিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, এই মানবিক সংকটের বিষয়ে আপনার কি মতামত? কমেন্ট সেকশনে আমাদের জানান।